নরসিংদীর খুব পরিচিত, খুব জনপ্রিয় সাহিত্য পত্রিকা গঙ্গারিথির সম্পাদক, নির্বাহী সম্পাদক কবি শাহিন সোহান ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই। আসলে গঙ্গারিথির আমি প্রকাশক, নির্বাহী সম্পাদক না। আজকে যে আলোচনা অনুষ্ঠান, মূলত মহসিন খন্দকার, উনি একজন কবি, ছড়াকার, এবং ওনার এবছরই প্রকাশিত বই ব্যথার বঙ্গানুবাদ, এটার উপরে পড়া পাঠ শিরোনামে যে আলোচনার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই জন্য প্রগতি লেখক সংঘকে ধন্যবাদ জানাচ্ছি। তো শুরুতে আসলে আমি কবিতা নিয়ে দু একটা কথা বলতে চাই। কবিতা বিষয়ে সংজ্ঞায়ন অথবা এটাকে যদি আমরা লিপিবদ্ধ করতে যাই, সেক্ষেত্রে যুগের পর যুগ এবং বছরের পর বছর ধরে শত সহস্র কবির যে ব্যক্তিগত আবেগ, অনুভূতি, তাদের জায়গা থেকে এটা সংজ্ঞায়ন করার চেষ্টা করা হয়েছে, এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের মতামতের একটা বেশ ভালো পার্থক্য রয়েছে। কিন্তু তারপরেও কবিতার, আমরা যেহেতু ঐতিহাসিকভাবে কবিতা পাঠের মাধ্যমে কবিতাই শিখি সত্যিকার অর্থে, কবিতা পাঠ করতে করতে আমরা আসলে দেখি, বলে দিতে পারি যে এটা কবিতা না। তো সেই জায়গা থেকে কবিতার কিছু মৌলিক বিষয় আছে যেগুলো দিয়ে আমরা কবিতাকে চিহ্নিত করি। তো আমি আসলে শুরুতে মহসিন খন্দকারের এই গ্রন্থটি একটি কাব্যগ্রন্থ, এই গ্রন্থের ওই মৌলিক জায়গাগুলোতে আমি একটু হাত দিতে চাই যে উনি আসলে কিরকম কাজ ওইগুলোতে করেছেন, এবং মৌলিক জায়গাগুলোর যেগুলো একেবারেই স্বাভাবিকভাবে চিহ্নিত করা যায় বা সবাই একমত হবেন এইসব ব্যাপারের সাথে, সেটা হচ্ছে একটা কবিতা গদ্যের থেকে কোথায় আলাদা, এই জায়গাটাতেই আসলে আমাদেরকে প্রথম আইডেন্টিফাই করতে হবে। এরপর আছে বিষয়, যে কোনো লেখা, যে কোনো কথা বলা অথবা বক্তব্য, এটার সাথে বিষয় হচ্ছে অবশ্যম্ভাবীভাবে জড়িত থাকবে, এই বিষয়ে কোনো কথা নেই। তবে এই বিষয়টাকে আমি যখন লিখিত রূপে দেখব, কখন আমি এটাকে কবিতা বলব, তো সেই জায়গায় পার্থক্য থাকবে শব্দে, পার্থক্য থাকবে বাক্যে, বয়ানে, ভাষাভঙ্গি, এবং বক্তব্যেও অন্যান্য গদ্যের তুলনায় কবিতায় বেশ পার্থক্য থাকে। তো সেটা আমরা দেখি মহসিন খন্দকার ব্যথার বঙ্গানুবাদ গ্রন্থে উনি মূলত গ্রন্থের সবগুলো কবিতাই আসলে রূপকের আশ্রয় নিয়ে উনি প্রকাশ করেছেন। এটিকে আমি পুরোদস্তুর একটি প্রেমের কাব্যগ্রন্থ বলবো। প্রেম, প্রণয়, এখানে আছে বিরহ, এরপরে আছে সুখ, তৃপ্তি, অতৃপ্তি, এই নানান কিছু পার হয়ে উনি আসলে এই গ্রন্থের কবিতাগুলোকে সাজিয়েছেন। তো সেই জায়গা থেকে যদি দেখি, সবগুলো কবিতা আসলে রূপক কবিতা, এবং এই রূপকের আশ্রয় নিতে গিয়ে উনি অন্যতম যেই বিষয়টার সাহায্য নিয়েছেন সেটা হচ্ছে আসলে চিত্রকল্পে ঠাসা আসলে এই বইটা। তো আমি খুব বেশি তো এখানে বলার সুযোগ নেই যেহেতু আমাদের সময় কম, তবে আমি 3টা চিত্রকল্প আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। যেমন 9 নম্বর পৃষ্ঠায়, যাদের কাছে বই আছে তারা দেখতে পারেন, প্রথম কবিতাটার নাম হচ্ছে আধারের মাংস। এখানে উনি প্রথম থেকেই কবি লিখছেন, দুটি জানালা কথা বলছে, তরল তর্জমা ফোটা ফোটা পড়ছে হেমন্তের হেমে, উপেক্ষার চোখে প্রস্তর যুগ, সবে মাত্র পাথর ঘষা শিখেছে। এই যে চিত্রকল্প, এই চিত্রকল্প দিয়ে আসলে কবি এই কবিতার প্রথম ভাব বুননের চেষ্টা করেছেন। দ্বিতীয় যে চিত্রকল্পটা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে 14 নম্বর পৃষ্ঠায়, কবিতার শিরোনাম হচ্ছে ভ্রমণ। এখানে কবি লিখছেন, পাহাড়ের পাদদেশ নামলাম, গিয়ার পরিবর্তনের পর ঝর্ণা দেখলাম, দুটি ধারা মিলছে কাশবনে, উপত্যকার পর সুন্দর সুরঙ্গ। এই যে একটা দৃশ্যপট, যে চিত্রকল্পের মাধ্যমে কবি এখানে শব্দে আমাদের বোঝাচ্ছে একটা, কিন্তু এর মর্মার্থ আসলে অন্য জায়গায়, সেটা প্রেম, যৌনতা, কামনা ইত্যাদির দিকে আমাদের সরাসরি নিয়ে যাচ্ছে, এবং পাঠকের এইসব জায়গার সাথে রিলেট করতে কোনো সমস্যা হচ্ছে না। আরেকটি চিত্রকল্প, সেটা হচ্ছে এখনো ফুরিয়ে যায়নি, কবিতার শিরোনাম।
এবং ৩৫ নম্বর পৃষ্ঠায় আছে। সেখানে কবি লিখছেন, ফেনিল ফুর্তিতে গ্রীবাতলে ক্ষুধার্ত খরগোশ, তীক্ষ্ণ ধান পাতা দারুণ গেঁথে নেয় শিশিরের শরীর। এই যে প্রকৃতি থেকে এই বিষয়গুলো নিয়ে কবি কবিতায় চিত্রিত করলেন, এটার সাথে পাঠক কতটা রিলেট করতে পেরেছে বা পারেনি, সেটা নিয়েই মূলত আজকের আলোচনা। এবং যেই গন্তব্যে যাওয়ার জন্য উনি এই বিষয়গুলোকে টেনেছেন, সেখানে কতটা যেতে পেরেছেন, এটা নিয়ে আজকের আলোচনা। তো আমি কবিতার ক্ষেত্রে আরেকটা শক্তিশালী মাধ্যম হচ্ছে শব্দ, বাক্য এবং শব্দবন্ধ। তো এই বই থেকে আমি বেশ কিছু এরকম শব্দকে আলাদা করেছি, যেগুলোতে আমি বলবো যে কবি তার নিজস্বতার পরিচয় দিয়েছেন এবং তিনি যে একজন সিরিয়াস লেখক, সত্যিকার অর্থে একজন সিরিয়াস কবি, কবিতার চর্চা করেন, এটা তার শব্দের এই ভান্ডার দেখলেই বোঝা যায়। উনি যে শব্দগুলোকে আমি আলাদা করেছি সেগুলোকে আমি দেখাতে পারি। যেমন প্রথম শব্দ বা বাক্য যেটাই বলি না কেন, দুটি জানালা কথা বলছে, চোখ ভর্তি জোনাকি, 3 ফরমার আকাশ, ঢেউ ডালিম, রাত রঙ্গন, ঘুম কাটা গার্হস্থ, মার্বেল মন, বসে আছে হুক ভাঙা বিকেল। আরো লিখছেন, তোমার চুলের গন্ধে এখনো ঝুলে আছে আমার শুকনো স্বপ্ন, সাদা শনিবার। জানালা খুললে আজকাল দানাহীন ডালিম হাসে, খুচরো বিক্রেতা চুটিয়ে বিক্রি করে কামিজ। পুলক পরাগায়ন, রাত রসায়ন, শ্রোতাহীন পড়ে থাকে প্রাচীন সেতারের শেওলায়। হতাশার হ্যাঙ্গারে, কামনার ক্লোরোফিল, বাতাসের চোখ দেখে বাতাসের বাজার। স্যাঁতস্যাঁতে সুখ, পৈতৃক লাঙলটা আমার সাথেই ঘুমায়। কর্পোরেট বক, কোনো চোখেই কোল্ড ড্রিঙ্কস নেই, কেবল পান করছি ইলিউশন। এগুলো আসলে এইভাবে বিচ্ছিন্নভাবে অন্তর্গত করাটা আসলে খুব কঠিন, পাঠক হয়তো বুঝতে পারবে না। কিন্তু এটা আমি একমাত্র এই কারণেই আলাদা করলাম যে এই শব্দগুলোতে আমার মনে হয়েছে কবির বিশেষত্ব রয়েছে। এই শব্দগুলো তাকে আসলে আলাদা করে দেয়, এই শব্দ, শব্দবন্ধ এবং বাক্যের যেই কাঠামো। এরপর বাক্য গঠনে একটা জিনিস পরিলক্ষিত, সেটা হলো বেশিরভাগ কবিতা এবং বেশিরভাগ বাক্যই আসলে সরলভাবে গঠিত। তো এই জায়গায় আমার একটু সমালোচনা আছে। কবিতার ক্ষেত্রে এতটা সরল বাক্য আমার কাছে সুখকর মনে হয় না। কারণ কবিতা কি সেই আলোচনায় যদি আমরা যাই, একদম আদিম অলঙ্কারবিদ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যারা লিখেছেন এবং আমাদের যে অভিজ্ঞতা পাঠ, আমাদের ইতিহাসের পরিপ্রেক্ষিত থেকে আমরা আমাদের কবিদের যে কবিতা পড়ে অভ্যস্ত, সেই জায়গা থেকে যদি আমি বিচার করি যে বক্রোক্তি আসলে কবিতায় আপনি একটা বাক্য সরলভাবে বলে ফেললেন, এটা হলে আসলে কবিতার জায়গায় আসলে একটু ঘাটতি থেকে যায় আমার মনে হয়। বাক্যটা এরকম ভাবে গঠিত হতে হবে যে ওইখানে আসলে পাঠকের চিন্তার জন্য যথেষ্ট জায়গা রাখতে হয়। মহসিন খন্দকারের এই সরল বাক্য গঠনের যেই ঝোঁক, এটার কারণে এই কবিতার বইয়ে যেটা ঘটেছে যে কবি যা বলছেন পাঠক হুবহু সেটা নিয়ে নিতে পারছে, যদিও রূপকের আশ্রয়ে, কিন্তু ওনার যেই কাঙ্ক্ষিত লক্ষ্য, পাঠককে যে জায়গায় নিয়ে যেতে চান, পাঠক খুব সহজে ওই জায়গায় চলে যেতে পারছে। তো সুতরাং কবিকে এই ব্যাপারে আমি আরেকটু নজর দিতে বলবো। পরবর্তী কবিতা গ্রন্থগুলোতে তো অবশ্যই সুযোগ থাকে কাজ করার। উনি যদি সেটা মনে করে যে ওনার লেখার জন্য ভালো হবে, উনি সেটা আমার মনে হয় ভাবার অবকাশ আছে। এরপর আরেকটা বিষয় আমি বলবো বর্ণনা প্রসঙ্গে। যেহেতু এটা প্রেমের কবিতা, প্রেমিকা বা প্রাক্তনের অথবা যাই বলি না কেন, যার সাথেই প্রেমের কথা বলি না কেন, তার অঙ্গসুষ্ঠ বর্ণনা পাঠকের মনোরস তৈরিতে আসলে প্রেমের কবিতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে কবি আসলে কতটা দক্ষতার সাথে এগুলোর ব্যবহার করেছেন আমরা একটু দেখি। আমি একটু আগে থেকে একটা উদাহরণ দিতে চাই। যেমন জীবনানন্দ দাশ বনলতা সেন কবিতায় উনি লিখেছেন, পাখির চোখের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। আসলে চোখটাকে এই যে পাখির নীড়ের সাথে তুলনা করার যে প্রয়াস, এটা জীবনানন্দের আগে বাংলা কবিতা আসলে এইভাবে হয় নাই বলে আমার মনে হয়। এবং ওনার ব্যাখ্যা করতে গিয়ে, এই কবিতার বিশ্লেষণ করতে গিয়ে ডক্টর আকবর আলী খান যে ব্যাখ্যা দিয়েছেন, সেখানে যে পাখির যেই নীড় এবং পাখিদের আসলে শেষ আশ্রয় হচ্ছে ওই নীড়, ওই বাসা, পাখির ছানা বলি বা পাখি। তো সেই জায়গা থেকে কবি আসলে তার প্রিয়তমা অথবা তার কাঙ্ক্ষিত যেই যার কথা উনি কবিতায় বলেছেন বনলতা সেন নামে,
তার চোখটাকেই ওনার শেষ আশ্রয় বলে আসলে বিবেচিত করেছেন। তো ওনার একটা ব্যাখ্যা, এরকম একটা ব্যাখ্যা আমরা পাই। এরপর শামসুর রহমানের আরেকটা কবিতা আছে শান্তি পাই নামে। ওই কবিতায় উনি লিখছেন, যখন তুমি ঠোঁটের বন্দরে বিছিয়ে দাও গালিচা রক্তিম, প্রভাত জালো চোখের কন্দরে শান্তি পায়। তো এই যে ধরন, অর্থাৎ প্রেমের কবিতায় অঙ্গষষ্ঠ বর্ণনার যেই ধরন, এই জায়গার আলোকে মহসিন খন্দকারের ঘামকলা কবিতায় আমরা দেখতে পাই উনি লিখছেন, রাতের ডানা ঝাপটানি শেষে নদী উড়ে যায়, ঠোঁটে লেগে থাকে সময়ের বুদবুদ। উড়াউড়ির দিন নামে আরেকটা কবিতা আছে, সেখানে উনি লিখছেন, ঘাস কাটার শব্দ আর নির্জনতার দুধ, ঠোঁটে নিয়ে বসে আছে বেঘোর বাতাস, কলমির ঘ্রাণ ভরা দুপুর চোখে নিয়ে আসে গোপন গুঞ্জন আর পুলক পর্ব। আমরা জীবনানন্দের কবিতার চোখ এবং শামসুর রহমানের কবিতার যেই ঠোঁটের যেই উপমা বা যেই বিষয়ের সাথে তারা এটাকে একাত্ম করলেন, সেই জায়গা থেকে মহসিন খন্দকার লিখলেন, ঠোঁটে লেগে থাকে সময়ের বুদবুদ। এবং চোখের ব্যবহারের সাথে উনি লিখেছেন, কলমির ঘ্রাণ ভরা দুপুর চোখে নিয়ে। তো বিষয়টাকে আমি খুবই ধারাবাহিক বলবো। কবিকে বিশেষভাবে ধন্যবাদ দিতে হয় যে জীবনানন্দ দাশ, শামসুর রহমান সহ আমাদের পূর্বের যেই কবিরা আছে তাদের যে বয়ান, কবিতার যেই মৌল বিষয়গুলো, এই বিষয়গুলোর প্রতি উনি যত্নশীল ছিলেন। তবে এই জায়গায় আমার একটা কথা আছে, এই বর্ণনার ক্ষেত্রে, এই অঙ্গষষ্ঠ বর্ণনার ক্ষেত্রে হচ্ছে 30-এর দশকে জীবনানন্দ দাশ লিখে গেছেন পাখির নীড়ের মতো চোখ। 70, 80 বা 90-এর দশকে শামসুর রহমান লিখলেন ঠোঁটের বন্দর। এরপর মহসিন খন্দকার যখন ঠোঁট এবং চোখের বর্ণনা দিচ্ছে, আমাদের সামনে হাজির করছে, ওইটার সাথে খুব ধারাবাহিক মনে হচ্ছে এবং কাছাকাছি। পার্থক্যটা আসলে খুব বেশি আসলে আগানো হয়নি, খুব বেশি দূরে আসলে আমরা যেতে পারিনি। কবিতার যেই ঢং, বয়ানের যেই ঢং এবং যেই অঙ্গের বর্ণনা দিতে গিয়ে উনি যেই বিষয়গুলো টেনেছেন, তুলনা, রূপক বা উপমার কথা যদি বলি, সেই জায়গায় আসলে ওইটার সরাসরি ধারাবাহিকতা আমার কাছে মনে হয়েছে। এই জায়গায় আমার মনে হয় এরপরে আমরা আরো অনেক কবি এর চেয়ে দূরবর্তী বিভিন্ন উপমা উৎপ্রেক্ষা ব্যবহার করেছেন। তো সেই জায়গা থেকে আমরা যদি ওই ধারাবাহিকতাটাকে ভাঙতে না পারি, তাহলে আসলে পাঠকের জন্য কবিতাগুলো আসলে কবিতাই তো অবশ্যই বলতে হবে, কিন্তু পাঠকের জন্য খুব বেশি সুখকর মনে হবে না বলে আমার মনে হয়। যেমন মার্জুক রাসেলের কথা যদি আমরা এখানে টানি, প্রেমিকা প্রেম নিয়ে যেই দৃষ্টিভঙ্গি বা পয়েন্ট অফ ভিউ, এটা যে কত ধরনের আঙ্গিক থেকে দেখা যায়, তাদের সৌন্দর্য বর্ণনার ক্ষেত্রে কি ধরনের বাক্য, কি ধরনের শব্দ এবং উপমা ব্যবহার করা যায়, সেটা উনি দেখিয়ে দিয়েছেন অলরেডি। এবং আমরা আরেকটা জিনিস খেয়াল করছি যে তরুণ পাঠক যারা, তারা আসলে তার কবিতার সাথে মারাত্মকভাবে রিলেট করতে পারছে নিজেকে। তো এখানে তর্ক বিতর্ক থাকবে, তবে কবিকে আমি এই জায়গায় একটু নজর দিতে বলবো। এরপর এখানে আমি আরেকটা কথা বলছি, চোরাস্রোত ও জল ঘূর্ণন নামে একটা কবিতায় মহসিন খন্দকার লিখেছেন, তলিয়ে যেতে যেতে টাইটানিকের নায়িকার আঙুলে ঝুলে গেলাম। এখন প্রেম এবং টাইটানিক সিনেমার যে দৃশ্যপট, এটা আসলে আমার মনে হয় খুব বেশি চর্চা আমরা করে ফেলেছি। এটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমাদের ব্যক্তি জীবনে, কথাবার্তায়, সাহিত্যেও হয়েছে। তো মহসিন খন্দকার ওই জায়গায় আটকে থাকবে এটা আমি চাই না। প্রেমিকার আঙুলে ঝুলে যাওয়ার ব্যাপারের সাথে উনি টাইটানিক জাহাজের দৃশ্যপট, দুইটাই সিমিলি আছে, মেটাফোরের দিক থেকেও মিল আছে, কিন্তু আরেকটু ভাবার মনে হয় আমার প্রয়োজন আছে। এবং নতুন নতুন শব্দ আসলে ঠিক বলবো না, অপ্রচলিত শব্দ ব্যবহারের ক্ষেত্রে কবির বেশ কিছু চেষ্টা চোখে পড়েছে। তবে যৌগিক শব্দবন্ধে এই অপ্রচলিত শব্দগুলোকে ব্যবহার করতে গিয়ে আরেকটু দক্ষতার প্রয়োজন বা চিন্তা ভাবনা করার দরকার ছিল বলে আমি মনে করি। যেমন উনি লিখছেন ভি কাট রাত, আরেকটা শব্দ আছে বেহাগ, এরপর জলাগুড়। এই শব্দগুলোর যেই ধ্বনি, যেই ব্যঞ্জনা, এগুলো ওনার কবিতার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ হয়েছে সেটা বিচার করতে গেলে আমার মনে হয় যে মানে এই জায়গায় শব্দগুলো অপ্রচলিত, কিন্তু কবিতায় এই শব্দগুলোকে আমার তার কাটার মতো মনে হয়। আমি পড়তে গিয়ে এই শব্দগুলো আমার মানে একদম বিশেষভাবে আমার নজরে পড়ে, যেটা আসলে কবিতা পাঠের জন্য ভালো নয় বলে আমি মনে করি। এই শব্দগুলোকে দক্ষতার সাথে এমনভাবে ব্যবহার করা যেতে পারে যখন পাঠক
এই শব্দগুলোকে ওই কবিতা বা পংক্তির অংশ হিসেবেই মনে করে, আলাদা করে যেন ওই শব্দগুলো আমার চোখে না পড়ে। এরপর আরেকটা শব্দ উনি অনেক জায়গায় ব্যবহার করেছেন, দুধ। এই দুধ শব্দটার সাথে উনি শব্দবন্ধ আরো বেশ কিছু শব্দ যোগ করে তৈরি করার চেষ্টা করেছেন। এর মধ্যে যেমন আছে গ্রাম দুধ, প্রাণ দুধ, দুধ জ্যোৎস্না, দুধ দুতি, দুধ দুপুর। এই জায়গাটা আমার আসলে একটু আধিক্য মনে হয়েছে। এই শব্দগুলো বারবার বেশিরভাগ অনেক কবিতায়, এবং কিছু শব্দ একাধিকবার আছে, যেমন দুধ দুপুর মনে হয় 2-3টা কবিতায় আছে। তো এই জায়গায় একটু নজর দেওয়া দরকার। এরপর ভাষা ও বয়ানের ধরন পরিবর্তন, এই বিষয়ে যদি একটু কথা বলি, পুরো বইয়ের ভাষাভঙ্গিতে আসলে খুব বেশি পার্থক্য নেই। 71টা কবিতা আছে, মনে হয় 69টা কবিতার ভাষাভঙ্গির ধরনই আসলে একরকম। পৃষ্ঠা 27-এ গিয়ে আমরা একটা কবিতা পাই, যেটা হচ্ছে তেরসাইল্লা বয়স, কবিতার শিরোনাম। কবিতাটা একটু দেখতে চাই। সেখানে 2-3 লাইন একটু পড়ে শোনাই। তেরসাইল্লা বয়স, পেসাইন্না হাইঞ্জার ভিত্তে মাথা দিয়া কি দেহ নাগরালি, গতরের বিডাত তুষের আগুন আর তেরসাইল্লা বয়সের তীরতিরানি, এই আগুনে কেড়ে হালুক পোড়া দেয় উত্তরানি রাশিয়া। এটা নিয়ে আমি আসলে সত্যিকার অর্থে আলোচনা করতে চাচ্ছি না। আমি যে বিষয়টা পয়েন্ট আউট করতে চাই সেটা হলো, আপনি যখন 26 পৃষ্ঠা পর্যন্ত ওনার কবিতাগুলো পড়ে আসবেন, এরপর যখন এই কবিতাটা পড়বেন, পাঠকের রুচি এবং স্বাদের সম্পূর্ণ একটা পরিবর্তন এখানে লক্ষ্য করবেন। তো একটা বইয়ের মধ্যে আসলে অত ভাষাভঙ্গি নিয়ে আসলে কাজ করা যায় না, কিন্তু তারপরেও ভাষার গাঁথুনিতে এবং শব্দের গাঁথুনি দিয়ে পাঠককে আসলে যে একই ধরনের শব্দ বাক্য শব্দবন্ধ পাঠ করার যে অভিজ্ঞতা, এটা থেকে আমি মনে করি মুক্তি দেওয়া যায় চাইলে। এরপর নাম কবিতাটা নিয়ে কথা বলবো। কবিতার নাম হচ্ছে ব্যথার বঙ্গানুবাদ। এটা 39 নম্বর পৃষ্ঠায় আছে। সেইখানে বঙ্গানুবাদ শব্দটা সব মিলিয়ে ব্যবহৃত হয়েছে 4 বার, এবং এখানে ব্যথার বঙ্গানুবাদ প্রথমত শিরোনামে, এরপর লিখেছেন ভালোবাসার বঙ্গানুবাদ, আবার লিখেছেন ভালোবাসার বঙ্গানুবাদ, এবং শেষ লাইনে আবার এসে বলেছেন বলিষ্ঠ বঙ্গানুবাদ। এই শব্দটার আমার মনে হয় যে আধিক্য। একটা বইয়ের নাম ব্যথার বঙ্গানুবাদ, এটার নাম কবিতা, সেটা শিরোনাম, এবং ভেতরেও 3 বার একই শব্দ ব্যবহার করে পাঠকরা মানে এক ধরনের বিরক্তির উদ্রেক করেছে। এরপর তো আলাপটা আমি একটু অন্যদিকে এখন নিতে চাই। সেটা হলো যে কবিতার যে মৌল বিষয়গুলো নিয়ে কথা বললাম, সেই জায়গায় মহসিন খন্দকারের ব্যথার বঙ্গানুবাদ আমি বলবো এটা ভালোই উতরে গেছে। এটাকে কবিতার বই বলতে আসলে কোনো দ্বিধা নেই, এটা সত্যিকার অর্থে একটা কবিতার বই, এবং মহসিন খন্দকার কবি। যদিও আমি ওনার ছড়ার খুব ভক্ত, কবিতা নিয়ে আলোচনা করছি প্রথম, আগেও পড়েছি ভাতের গানি পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা, এই শিরোনামে ওনার একটা কবিতার বই গত বছর বেরিয়েছিল, ওইটাও পাঠ করেছি। তো সব মিলিয়ে আমি ওনাকে আসলে কবি বলবো। কিন্তু একটা জায়গায় আমার মানে মারাত্মক দুর্বলতা আছে বলে আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে বৈষয়িক পরিণতি। এখন আসলে আমাদের চিন্তা করতে হবে যে 2025 সাল এখানে এসে আমি প্রেমের কবিতা লিখতেছি, এবং পুরো বইটাই প্রেমের কবিতার উপরে। সেই জায়গায় বিষয়কে কতভাবে আমি প্রভাবিত করতে পারি কবিতার ভেতরে, কত ধরনের বিষয়কে আমি প্রেমের ভেতরে রেখে আমি দূরবর্তী দ্বীপে আসলে পাঠকদেরকে নিয়ে যেতে পারছি, ওই জায়গাগুলো চিন্তা ভাবনা করার দরকার ছিল। আপনি যদি কবিতাগুলো পড়েন, 71টা কবিতা আছে, এবং বেশিরভাগ কবিতা বলবো না, প্রায় সবগুলো কবিতার পরিণতি একদিকে। হ্যাঁ, সেটা হয়তো প্রেম থেকে কবির প্রাপ্তি, অপ্রাপ্তি, অবহেলা, সুখ দুঃখ, এই জায়গায় গিয়ে আসলে কবি বারবার কবিতাগুলোকে শেষ করেছেন। তো একরৈখিক হওয়ার কারণে এবং প্রতিটি কবিতার পরিণতি যখন এক, তখন আমার মনে হয় যে পাঠকদের যেই চিন্তার যেই জায়গা, সেটা অনেক কমে যায় বলে আমি মনে করি। পাঠক যখন প্রথম 5টা কবিতা পড়বে, সে এই কবিতার মোটামুটি একটা রস সে আসলে তার মধ্যে নিয়ে যেতে পারবে। এরপরের কবিতাগুলো সে যদি টেনে শুধু পড়ে যায়, সেই একই রস তার মনের মধ্যে উদ্গীরণ করতে থাকবে। তো প্রেমের ভিতরে থেকে আমি আমার কবিতার বিষয়টাকে আমি রাজনীতিতে নিতে পারি, আমি পরিবেশে নিতে পারি, প্রকৃতিতে নিতে পারি, এবং আরো অনেক অনেক বিষয়ের সাথে আসলে রিলেট করতে পারি, ইতিহাসের সাথে রিলেট করতে পারি। সেই জায়গায় কবির প্রচেষ্টা একেবারেই কম ছিল বলে আমি মনে করি। এই জায়গায় কাজ করলে কবিতার বইটা
পুরো বইটাই আসলে একটা সার্থক কবিতা হিসেবে দাঁড়াতো বলে আমি মনে করি। এরপর বক্তব্যে রূপকের আশ্রয়ে হলেও বর্ণনাগুলো আসলে স্বাভাবিক, যে বিষয়গুলো রূপকের আশ্রয়ে উনি খুব স্বাভাবিক বিষয়গুলো আমাদের সামনে নিয়ে এসেছেন। এটা অবশ্য কথার দ্বিরুক্তি হয়ে যাচ্ছে, এটা আর বলতে চাই না। এবং প্রেমের কবিতার পরিণতিকে কেবল ব্যক্তিগত পাওয়া না পাওয়া আর শরীরের দিকে ইঙ্গিত করেই শেষ করা হয়েছে, যেটা আগেও একবার বলেছি, হয় তৃপ্তি না হয় অতৃপ্তি, অথবা অবহেলা অথবা দুঃখ। এই জায়গাতে আসলে কবি ঘুরে ফিরে সবগুলো কবিতায় আমাদেরকে রেখেছেন। তো কবিতার আলোচনা মোটামুটি এইখানে শেষ। তবে যেহেতু গ্রন্থ নিয়ে আলোচনা, গ্রন্থ বিষয়ে দু একটা কথা বলে একটু শেষ করব। সেটা হলো কবিতা নির্বাচন এবং কবিতার সংখ্যা। 4 ফরমার একটা বই, 64 পৃষ্ঠা। এইখানে আসলে কবিতা দেওয়া হয়েছে 71টা। ওই জায়গায় আমি বলবো যে কিছু কিছু পৃষ্ঠায় 2টা করে কবিতা দেওয়া হয়েছে, এটার আসলে প্রয়োজন ছিল না। কারণ যেহেতু একটি বিষয়ের উপর নির্ধারিত সবগুলো কবিতা, সেক্ষেত্রে আমি যদি 15টা কবিতা কম দিতে পারতাম, তাহলে ওই বিষয়ের ভার থেকে আরো 15টা কবিতা নেমে যেত, এবং সেই জায়গায় আরো ভালো কবিতাগুলো, তুলনামূলক ভালো কবিতাগুলো বাছাই করে এখানে রাখা যেত। এরপর কিছু বানান ভুল আছে, অনেক শব্দের কারগুলো, যেমন হ্রস্বকার দীর্ঘকার, এগুলো সরে গেছে। এটা আসলে একটু যেহেতু আমাদের আসলে পেশাদার প্রকাশনীর খুব অভাব, সেই জায়গা থেকে এই কাজগুলো একটু কবিকেই আসলে নজর দিতে হয়। যে কোনো কাজের ক্ষেত্রে যার গ্রন্থ তাকেই আসলে এইসব ব্যাপারে একটু নজর দিতে হয়। এই জায়গায় কবি আরো নজর দিবে বলে মনে করি। কারণ আমাদের যেহেতু ল্যাঙ্গুয়েজ কর্পাস নাই, তো সুতরাং আমরা আসলে ওই টেকনিক্যাল দিক দিয়ে আমরা সাপোর্ট পাই না। সেক্ষেত্রে নিজের দিকে আসলে এই ব্যাপারগুলো লক্ষ্য রাখতে হয়। এরপর বিরাম চিহ্ন ব্যবহারে একটু উদাসীনতা আমার মনে হয়েছে। আর হ্যাঁ, আরেকটা এটাকে বড় বিষয় বলা না গেলেও বলে রাখতে চাই, পংক্তি বিন্যাসে। কারণ কবিতায় ছন্দের খেলা থাকে, ছন্দের ভাঙন থাকে, সব মিলিয়েই কবিতা। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কবি পংক্তি ভাঙতে গিয়ে একটা বাক্য শুরু হওয়ার প্রথম লাইনটা উনি উপরের পংক্তির সাথে রেখে বাকিটা নিচে নিয়ে এসে পড়েছে, এবং সেইখানে প্রপার বিরাম চিহ্ন না থাকার কারণে আমার যেটা হয় যে হয়তো আমি ওই একটা শব্দ সাথে নিয়ে আমি কবিতাটা পড়ে ফেলছি। এটা যে নিচের পংক্তির সাথে পাঠ হবে আসলে একটা শব্দ, এরকম উপর নিচে কিছু সমস্যা হয়েছে। ওইগুলো খেয়াল করলে আমার মনে হয় গ্রন্থটা আরো পরিপূর্ণ হতো। তো যাই হোক, আমার আলোচনা মোটামুটি শেষের দিকে। সবশেষে মহসিন খন্দকারকে অবশ্যই অভিনন্দন, এরকম একটা কবিতার বই উনি আমাদেরকে উপহার দিয়েছেন, এবং সেই সাথে প্রগতি লেখক সংঘকেও ধন্যবাদ জানাতে চাই এরকম একটা আয়োজনের জন্য। আর আসলে আমরা আসলে বক্তৃতা দিতে অভ্যস্ত না, আমরা আসলে আলাপ করি সাধারণত। তো সেই জায়গা থেকে ভুল ত্রুটি থাকতে পারে, এটা বিবেচনা করবেন আপনারা।